আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো শুরুতেই এই যে কাঁচা হলুদ নিয়ে বসছি, কারণ আমি তো সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খাই। আর সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আমার প্রিয় একজন আপু গত ভিডিওতে জানতে চেয়েছিলেন যে আমি কাঁচা হলুদ খেয়ে কী উপকার পেয়েছি। তো আপুর আইডির নাম হচ্ছে ব্লগ বাই সাথী। সাথী আপু লিখেছেন যে আপু তুমি এটা কিভাবে খাও, আমি তো খেতেই পারি না, গন্ধ লাগে। আর এই কাঁচা হলুদ খেয়ে তুমি কি উপকার পেয়েছো পরের ভিডিওতে জানাবে। সত্যি কথা বলতে আমিও প্রথম প্রথম কাঁচা হলুদ খেতে পারতাম না, আর চিবিয়ে তো খাওয়াই যায় না, এজন্য এইভাবে করে পাটায় বেটে তারপরে একটু কুসুম গরম পানির সাথে খেয়ে থাকি, এতে করে খেতে পারি আর কি। তো এখন অভ্যাস হয়ে গেছে, সব কিছুই কিন্তু অভ্যাসের উপরে। তো আমি কি উপকার পেয়েছি সেটা পরে বলি। আসলে এই যে কাঁচা হলুদ, এটার কিন্তু উপকারিতা অনেক। কাঁচা হলুদ হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপরে হচ্ছে শরীর ডিটক্স করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাছাড়া সর্দি কাশি সমস্যায় কিন্তু এটা খুব ভালো কাজ করে। আর হচ্ছে ব্যথা, যন্ত্রণা মানে শরীরে যে বাতের ব্যথা হয় সেটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই কাঁচা হলুদ খেলে। তো আমি কি উপকার পেয়েছি সেটা একটু বলি। আমি একবার কাঁচা পেঁপে কাটার পরে হাতে ফুসকুড়ির মতো হয় এবং অনেক চুলকানি হয়, কিছুতেই কমে না। তো তারপরে কেউ বলছে যে হলুদ লাগিয়ে রাখতে, কেউ বলছে হলুদ খেতে। তো আমি ভাবলাম যে হলুদ তাহলে খেয়ে দেখি, যেহেতু কাঁচা হলুদ ভিতর থেকে খেলে উপকার তো অবশ্যই আছে। তো যখন কাঁচা হলুদ খাওয়া শুরু করি, তারপর থেকে আস্তে আস্তে দেখি যে সেই সমস্যাটা সমাধান হয়। তাছাড়া আমার হচ্ছে একটু ঠান্ডা সর্দির সমস্যাও আছে। সকালবেলা হাঁচি কাশি একটু আসে যখন আমি ঘুম থেকে উঠে পানি টাচ করি বা উজু করি, পানির কাজ করি তখন। তো এজন্যই আমি এই কাঁচা হলুদটা খাই, এতে করে আমি কিন্তু বেশ ভালোই উপকার পেয়েছি। ডাক্তারের পরামর্শ শুনলেও পাওয়া যায় অনেক তথ্য। তো আমার প্রিয় আপু সাথী আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো শুনেছেন। আপুকে ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর অন্যান্য আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া মন থেকে, যারা কিনা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। এর আগের ভিডিওতে অনেক আপুরাই লিখেছেন আপু আপনাকে অনেক মিস করেছি, আপনার চ্যানেল চেক করেছি, নতুন ভিডিও দেন না কেন। আমার প্রিয় সব আপুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো হতো যদি সবার কমেন্ট পড়ে শোনাতে পারতাম। তো এভাবেই ভালোবাসা দিবেন আশা করি আগামী দিনগুলোতেও। সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে এই তো একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে আমি যে টিপস ফলো করি সেটা হচ্ছে এক এক দিন এক একটা রুম পরিষ্কার করি। দেখা যায় এতে করে কিন্তু কষ্ট অনেক কম হয়, আর পরবর্তীতে ডিপ ক্লিনিং করারও প্রয়োজন হয় না। প্রতি সপ্তাহে একদিন যদি এইভাবে ঘরবাড়ি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, বা পরিশ্রমও অনেকটা কম হয়। ঈদের আগে তো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই তো বেশ কয়েকটা দিন কেটে গেছে, বাসায় ছিলাম না, সব কিছু মিলিয়ে আবার একটু ঘর ময়লা হয়েছে। তাছাড়া এমনিতেও আমি প্রতি সপ্তাহে এইভাবে একদিন এক একটা রুম পরিষ্কার করে থাকি, সাথে দেখা যায় রান্নাঘর পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি। তো সবটাই তো শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো এখানে এই তো ফ্যানটাকেও একটু পরিষ্কার করে নিলাম, যদিও এটা পরিষ্কারই আছে। এই কয়দিন তো অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমের মধ্যে ঘরের কাজকর্ম করতে কিন্তু একটুও ভালো লাগে না, তারপরেও করতে হয়। কারণ এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকলে শরীরটা কিন্তু খারাপ হয়ে যায়। অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকলে শরীরটাও খারাপ হয়, সেই সাথে মনটাও খারাপ হয়। এজন্য কষ্ট হলেও একটু পরিষ্কার করে নিলে অনেক বেশি ভালো হয়। তো আমি কিন্তু রুমের প্রতিটা জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটু এই যে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। দেখা যায় কি রাস্তার পাশে বাসা হওয়াতে ধুলাবালি সারাদিনই আসতে থাকে, আর দরজা জানালা তো সবসময় বন্ধ করে রাখা সম্ভব হয় না। আর পাশেই বিল্ডিংয়ের কাজ চলছে, সেই কারণে ধুলাবালির পরিমাণটা একটু বেশি আসে।
তারপরেও কিছুই করার নেই, এইভাবে করে একটু পরিষ্কার করে রাখলে আবার ভালো থাকে। আর আমি সবসময় দেখা যায় প্রতিদিনই হালকা পাতলা একটু এই ফার্নিচারগুলোকে মুছে নেওয়ার চেষ্টা করি, যেহেতু ধুলা বেশি পড়ে গেলে সেগুলো পরিষ্কার করাটাও কষ্টের বা দেখতেও খুব খারাপ লাগে। তো এই জন্যই আর কি। তারপরে সব শেষে বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেব, যেটা কিনা সবসময় করে থাকি। একটা রুমের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় যদি রুমে বেড থাকে আর সেই বেডটা যদি সুন্দর করে গোছানো থাকে। দামি জিনিসপত্র থাকতে হবে তার তো কোনো মানে নেই। যে জিনিসপত্রই আছে না কেন সেটা যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলেও কিন্তু দেখতে খারাপ লাগে না। আমার সংসারের জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি পুরনো, কারণ আমার সংসারের শুরুর দিকের কেনা এগুলো। তো এই যে খাটের উপরে অনেক বেশি একদম কারুকাজ। তো এগুলো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখা যায় কি এগুলোতে বেশি ময়লা জমে যায়। তখন অত কিছু বুঝতাম না, এজন্য বেশি কারুকাজের খাট বানানো হয়েছিল। তো এখন নতুন করে যদি খাট বানাই তবে অবশ্যই অল্প কারুকাজের মধ্যেই খাট বানাবো বা কিনবো, কারণ বেশি কাজ থাকলে সেগুলোতে ময়লা বেশি পড়ে আর সেগুলো পরিষ্কার করাটাও একটু ঝামেলার। তো এই যে সব শেষে আমি সুন্দর করে আবার রুমটাকে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়াটা তো একদম জরুরি একটা কাজ, যেটা কিনা সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়, সারাদিনে বেশ কয়েকবারই দেওয়া হয়। যখনই একটু ধুলাবালি দেখি, ময়লা দেখি, সাথে সাথে ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি। কাজের ফাঁকে কাজ করি, দেখা যায় রান্না করছি তার মধ্যে আবার একটু ঘরটা ঝাড়ু দেই, ঘরের কোথাও কোনো একটা এলোমেলো থাকলে সেটা একটু গুছিয়ে নিই। তো এইভাবে করেই চলে আর কি সকাল থেকে রাত অবধি। প্রতিটা গৃহিণীরই এইভাবেই দিনটা কেটে যায়। তো রুমে যে সকালের দিকে একটু জানালাটা খুলে দেই, সুন্দর রোদ আসে, তারপরে আবার বন্ধ করে দেই, যেহেতু পাশেই বিল্ডিংয়ের কাজ চলছে। একদম অনেক বেশি শব্দ হয় যেমন, সেই সাথে ধুলাবালিও আসে। তো এই জন্য আবার দরজা জানালা একটু বন্ধ করে রাখি। তো তারপরে এই তো সবশেষে আমার রুমের গাছটাকে সুন্দর করে একটু পানি স্প্রে করে মুছে নিয়েছি। পাতাগুলো পরিষ্কার থাকলে কিন্তু গাছগুলো ভালো থাকে সেজন্য। তো এই গাছটা দেখা যায় কি মাঝে মাঝে নিয়ে বারান্দায় রাখি, আবার একটু রুমের মধ্যে রাখি। তো একটু তো যত্ন করতেই হয়, যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না। তো বন্ধুরা, ঘরের কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় হচ্ছে যা রান্না করব কাটা বাছা করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে রান্না করব এই তো সবজি, সাথে ডাল আর একটু ডিম। তো এই গরমের মধ্যে এমনিতেই কোনো কিছু খেতে ভালো লাগে না, তার মধ্যে যদি একটু হালকা পাতলা খাবার দাবার রান্না করা হয় সেটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে এই তো সবজি রান্না বসিয়ে দিয়েছি, আর ডাল রান্না অলরেডি আগেই করে নিয়েছি। যেহেতু আমি রান্নার ফাঁকে ফাঁকেই কাজ গুছিয়েছি, তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে কাজ গুছিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো একদিকে রান্নাও হয়েছে, অন্যদিকে আমার কাজ গুছানোও হয়েছে। তো এইভাবে করেই প্রতিদিন কাজ করে থাকি। দেখা যায় ঘরের কাজ একা হাতে যেহেতু সামলাতে হয়, তো এইভাবে করেই কাজ করি। তো এই যে রান্না বান্না হয়ে গেছে। আসলে এই সবজি রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে চিচিঙ্গা ভাজি, অনেকে ডিম দিয়ে ভাজি করে, আমিও মাঝে মাঝে করি। তো আজকে একদম এইভাবেই ভাজি করেছি, একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। আর ডিম এমনিতেই আলাদা রান্না করেছি। এই যে দেশি ডিম, আমার মাকে দেখতাম সে একটু ঝোল ঝোল করে রান্না করতো নারকেল বাটা দিয়ে, তো আমি আজকে সেরকমই রান্না করেছি, দেশি হাঁসের ডিম। তো এগুলো হচ্ছে একটু দেশি ডিম দিয়েই ভালো হয়, হাঁসের ডিম বা মুরগির ডিম, কারণ এই যে ব্রয়লার ডিমগুলো দিয়ে ভালো হয় না। তো ঘরে যেহেতু হাঁসের ডিম ছিল,
তাই ভাবলাম যে আজকে একটু মায়ের মতো করে রান্না করি। আর ছোটোবেলায় আসলে এই ডিম রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, আমার মা রান্না করতো। আর ছোটোবেলার স্বাদ তো এখন আর কিছুতেই পাই না। তো মায়ের মতো রান্না করার চেষ্টা করেছি যদিও, তবে খাওয়ার পরে বলছি মায়ের মতো স্বাদ হয়নি। এটা সত্যি কথা যে মায়ের মতো যতই চেষ্টা করি রান্না করতে সেই স্বাদ পাই না। মায়ের রান্না হচ্ছে সবচেয়ে বেস্ট প্রতিটা সন্তানের কাছে, আমার কাছেও তাই। তো তারপরে তো সন্ধ্যার দিকে একটু নুডলস আর পাস্তা মিক্স করে রান্না করেছি সন্ধ্যার নাস্তার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।